হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভাইয়াপুরা, অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শুরু করছিলাম এবং ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 আমরা সমাপ্ত করছি। কোন চ্যাপ্টারে সমাপ্ত করছি? মানব শরীরতত্ত্বের বজ্র ও নিঃশ্বসন, এই ষষ্ঠ অধ্যায় আমরা শুরু তোমার হচ্ছে কি সমাপ্ত করছিলাম এবং তোমার হচ্ছে কি লাস্ট মোমেন্টে অল্প একটু পার্ট বাকি ছিল। তো তোমাদের ভাইয়া এই তোমার চ্যাপ্টারের তোমার লাস্ট তোমার কতগুলো তোমার হচ্ছে টপিক দেওয়া আছে, ওই লাস্ট টপিক তোমার আজকের মধ্যে শেষ করে দিবে। তো ভাইয়াপুরা তোমাদের মানে হচ্ছে কি এতটুকুই রিকোয়েস্ট থাকবে তোমাদের থেকে যে তোমরা সুন্দরভাবে গাজী আজমল স্যারের বইটা তোমরা হাতে নিবা এবং সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে নোট ডাউন করে নিবা। ঠিক আছে না? ক্লাসটা তোমার হচ্ছে কি মেনলি তোমার হচ্ছে কি হতে যাচ্ছে, তোমার হচ্ছে কি মানে এমসিকিউ বেস হতে যাচ্ছে। ঠিক আছে না? আমি সুন্দরভাবে তোমার আমার পড়ার স্টাইলটা হচ্ছে এরকমই যে তোমরা জানোই যে এমসিকিউ প্লাস তোমার হচ্ছে কি সিকিউ এবং তোমার হচ্ছে কি এডমিশনের ক্ষেত্রে যা যা আসতে পারে, বেশি করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা যা আসতে পারে, তো সুন্দরভাবে এখানে আমি কভার আপ করে দেবো। ঠিক আছে না? তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কভার করে নিবা। ঠিক আছে? তো আমরা অতিরিক্ত কথা বলবো না, টাইম ওয়েস্ট আমরা করব না, যত সময় টাইম আমরা ব্যবহার করব। তো সঠিক সময় সঠিক টাইমটা ইউজ করলে আমরা ভালো জায়গায় আমরা তোমার হচ্ছে কি চলে যাইতে পারি এবং ভালো একটা আমরা কি জীবন লিড করতে পারি এবং আমরা স্বপ্নের তোমার হচ্ছে কি মানে রাস্তায় আমরা যাইতে পারি এবং স্বপ্নটা আমরা পূরণ করতে পারি। ঠিক আছে না? আমাদের একটা নিজস্ব একটা পার্সোনালিটি আছে এবং স্বপ্ন আছে। তো স্বপ্নের মধ্যে আমরা সবসময় কি করব? পড়ালেখা করব। ঠিক আছে? তো এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করবা? ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা তুমি করে নিবা। ঠিক আছে? তো আমরা অধ্যায়ের ভিতরে আমরা প্রবেশ করি এবং অধ্যায় আমরা আজকে তোমার থেকে শুরু করব। তোমার থেকে এই পার্টটা থেকে শুরু করব যে আমি তোমাদের সুন্দরভাবে আমি তোমাদের দেখাই দিয়েছিলাম যে তোমার ইউরিয়া, তোমার থেকে শতকরা হারটা কত, তারপর তোমার কি মানে তোমার কি ইউরিক অ্যাসিড, তোমার কি পিউরিক অ্যাসিড, ক্রিয়েটিন বডি, তারপর তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়া, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফার, ফসফরাস সম্পর্কে আমি ক্লাস 3 তে সুন্দরভাবে তোমাদের আলোচনা করছিলাম। ঠিক আছে না? ক্লাস 3 তে আমি সুন্দরভাবে তোমাদের আলোচনা করছিলাম। তো আজকে ক্লাসটা তোমার ক্লাস 4 হতে যাচ্ছে এবং লাস্ট ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে না? এই ক্লাসটা আমরা সুন্দরভাবে কভার করে নেব এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করব? পড়ে নেব এবং যারা যারা পার্সোনাল বেসে আসছো তারা সুন্দরভাবে অধ্যায়টা শেষ করে সুন্দরভাবে আমাদের তোমার ওয়েবসাইট থেকে সুন্দরভাবে তোমরা তোমার এক্সাম নিয়ে প্রবেশ করে সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে দিবা। ঠিক আছে? তো আজকে আমরা এখান থেকে শুরু করব যে তোমার কি মানে রেশন এবং অসমো রেগুলেশনের বৃক্কের ভূমিকা আমরা এখান থেকে আমরা শুরু করব। তো আমরা শুরু করি যে কোষ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বিভিন্ন বজ্রে অপসারণের তোমার আরেকটা হচ্ছে রেশন। অর্থাৎ তোমার রেশন প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা তোমার হচ্ছে কি মানে আমাদের দেহে অতিরিক্ত বজ্র পদার্থগুলো বাইরে নিষ্কাশন করে দেয়। যে প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় তাকে বলা হয় রেশন প্রক্রিয়া বলা হয়, যেটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। দেহের বিবেকীয় দেহের জন্য তোমার অপ্রয়োজনীয় দেহকোষ টিস্যু এবং অঙ্গে যে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে তার ফলে দেহের জন্য ক্ষতিকর যেসব বিষাক্ত পদার্থ তোমার কি মানে হয় তার রেশন এবং দেহের অসমোরেগুলেশন বৃক্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? নিচে রেশন এবং অসমোরেগুলেশন ভূমিকা তোমার কি মানে উল্লেখ করা হল। জাস্ট এই পার্টটা তুমি নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে কি দিবা ভাইয়া? পুরা রিডিং দিয়ে দিবা। ঠিক আছে? তারপর আর তোমার কিছু দিতে হবে না। একবার রিডিং দাও, একবার কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপর তুমি না চাইলেও তুমি দিতে তোমার দেওয়ার লাগবে না। ঠিক আছে? তো আমরা তোমার রেশনে বৃক্কের ভূমিকা আমরা এখন কি শুরু করব যে বৃক্কের প্রধানত নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ থেকে নিঃসৃত হয়। আমিষ জাতীয় খাদ্য বিভাগের ফলে দেহে নাইট্রোজেন ঘটিত বজ্র সৃষ্টি হয়। নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি হতে পারে? অ্যামোনিয়া হতে পারে, তারপর ইউরিক হতে পারে, তারপর ইউরিক অ্যাসিড হতে পারে এবং ক্রিয়েটিন হতে পারে। তাহলে এগুলো তোমার কি এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমি সুন্দরভাবে আগের ক্লাসে বলে দিয়েছিলাম, এগুলো আবার আমরা রিভিশন করতেছি। ঠিক আছে না? অর্থাৎ তোমার কোশ্চেন চলে আসতে পারে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো কোন কোনগুলো হবে? অ্যামোনিয়া হবে, ইউরিয়া হবে, তোমার কি ইউরিক হবে, ক্রিয়েটিন হবে, অ্যামোনিয়া হবে কিন্তু অ্যামোনিয়াম হবে না এবং অ্যামিনোমূলক হবে না। জাস্ট এখান থেকে এতটুকু মনে রাখবা যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিন হতে পারে। ভাইয়া সুন্দরভাবে তোমাদের কি করছে দেখা দিচ্ছে যে তোমার নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিন হতে পারে। তোমরা সুন্দরভাবে বইটা দাঙ্গাই নিবা, কেননা পরবর্তীতে তোমরা কি ক্লাসটা যদি না করো, বইটা যদি আন্ডারলাইন করে না নাও, নোট ডাউন করে না নাও, তাহলে পরবর্তীতে তুমি সময় পাবা না। আমি এখানে মানে কি বড় জোর করে বলতে পারি যে তুমি যে সময়টা এখন পাইতেছো এই সময়টা যদি তুমি ইউজ না করো তাহলে পরবর্তীতে সময়টা তুমি কুলাইতে পারবা না। তো ইত্যাদি মানুষের প্রধান তোমার সেখানে নাইট্রোজেন ঘটিত বজ্র, এদের রেশন বজ্র বলা হয়। ভালো কথা, এগুলো রক্তের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হচ্ছে, এগুলো বিষাক্ত দেহের জন্য ক্ষতিকর। তাই এসব রেশন পদার্থ দেহ থেকে নিষ্কাশন করা অত্যাবশ্যক অবশ্যই হবে, নাহলে আমাদের অনেক রোগ জীবন হবে এবং আমরা কি হব? দিন শেষে আমরা মারা যাব। বৃক্ক এসব রেশন পদার্থ দেহ থেকে অপসারণ করে দেহকে সুস্থ রাখে। তোমার কি নিম্নলিখিত উপায়ে বৃক্ক এসব বজ্র নিষ্কাশন করে থাকে। জাস্ট এইখান থেকে এই পয়েন্টটা মুখস্থ করবা আর বাকি পয়েন্টটা সুন্দরভাবে কি দিবা তুমি নিজ দায়িত্বে তোমার সুন্দরভাবে এখান থেকে রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে ইউরিয়া বজ্র চলে আসি। ইউরিয়া থেকে কতটুকু পড়তে হয় ভাইয়া দেখা দিচ্ছে যে ইউরিয়া আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। পড়বা না। অ্যামাইনো অ্যাসিড প্রধানত দেহের গঠনমূলক বৃদ্ধির কাজ করে থাকে। যখন আমরা তোমার 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 শ্বসন এবং তোমার কি পরিপাক এবং পরিপাক তন্ত্র যখন আমরা পড়বো চ্যাপ্টার 3 তে, তখন ওখান থেকে আমরা পড়ে নেব যে তোমার ভিটামিন, খনিজ লবণ, পানি, তারপর এগুলো কি
কি কাজ করে থাকে দেহে, ঠিক আছে না। তোমার সেই অ্যামাইনো অ্যাসিড বৈশিষ্ট্য হলো দেহের যতটুকু অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করতে পারে, এর অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড দেহে জমে থাকতে পারে না। তাহলে এখান থেকে জাস্ট রিডিং দিলেই হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট এখানে কি বলছে, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যকৃতের ডিএমিনেশন এনজাইমের উপস্থিতিতে ডিএমিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামিনোমূলক সৃষ্টি করে। তাহলে কি তৈরি করতে পারে, যে কোথায় তৈরি করতে পারে, যকৃতে কি কোন এনজাইমের প্রভাবে, ডিএমিনেশন প্রক্রিয়ার প্রভাবে তোমার ডিএমিনেশন তোমার কি প্রক্রিয়া কি তৈরি করে থাকে, কিটো অ্যাসিড তৈরি করে এবং অ্যামিনোমূলক তৈরি করে। তাহলে এটা আমরা মুখস্থ করে নেব যে কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং অ্যামিনোমূলক তোমার হাইড্রোজেন আয়ন এর সাথে যুক্ত হয় অ্যামোনিয়া সৃষ্টি করে। অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত, এটি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকর এবং তোমার কি পানিতে দ্রবণীয় ইউরিয়াতে পরিণত করে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয় কোনটার সাথে যুক্ত হতে পারে, কার্বন ডাইঅক্সাইডের সাথে। সেটা কোন চক্রের মাধ্যমে সম্পূর্ণ হয়, ইউনিথিন চক্রের মাধ্যমে সম্পূর্ণ হয়। তো এটা আমরা কি করব, এমসিকিউর জন্য সুন্দরভাবে এখান থেকে যতটুকু দাঁড়িয়ে দিলাম ততটুকু পড়ে নিবা, ঠিক আছে। তারপর চলে আসো যে ইউরিয়া রক্তের প্লাজমা অবস্থান করে এবং সংবহন তন্ত্রের মাধ্যমে বৃক্কের পৌঁছায়, এরূপ মূত্র সৃষ্টির মাধ্যমে দেহ থেকে বহিষ্কৃত হয়। জাস্ট এখান থেকে যতটুকু দাঁড়িয়ে দিলাম ততটুকু পড়ে নিবা। এখান থেকে এতটুকু পড়ে নিবা যে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড তোমার যকৃতে ডিএমিনেশন প্রক্রিয়ায় এনজাইম উপস্থিত ডিএমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে তোমার কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া মূলকের সৃষ্টি করতে পারে এবং কিটো অ্যাসিড শক্তি উৎপাদন ব্যবহৃত হয় এবং অ্যামিনো মূলক তোমার কি অর্নিথিন চক্রের মাধ্যমে কার্বনের সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করে থাকে, ইউরিয়া তৈরি করে থাকে। আমরা আগেও পড়ে আসছিলাম, এখান থেকে জাস্ট এতটুকু দেখাই নিবা। যদি আগেরটা পড়ে থাকো তোমার কিভাবে তোমার কোন তোমার পার্টগুলো মিলে কোন যৌগগুলো মিলে তোমার ইউরিয়া তৈরি হয়, ওখান থেকে ওইটা যদি ভালোভাবে পড়তে পারো তাহলে এটা জাস্ট রিভিশন পার্ট। আর যদি ওখান থেকে না পড়ো এখান থেকে পড়ো তাহলে এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। একই পড়া, একই টার্ম, একই প্রসেস, তোমাকে জাস্ট খালি মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে যে কোন কথা এখানে বলছে। তারপর আমরা চলে আসি যে তোমার এখানে বলছে যে তোমার ইউরিয়া রক্তের প্লাজমা অবস্থান করে এবং সংবহন তন্ত্রের মাধ্যমে বৃক্কে পৌঁছায়, এরূপ মূত্র সৃষ্টির মাধ্যমে দেহ থেকে বহিষ্কৃত হয়। জাস্ট যতটুকু আমি দাগিয়ে দিলাম ততটুকু পড়বা এবং তোমার কি বাকিটা তোমার সুন্দরভাবে তোমার কি করতে হবে, রিভিশন দিলেই হয়ে যাবে ভাইয়া পুরো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে ইউরিক অ্যাসিড বজ্র, অর্থাৎ ইউরিক অ্যাসিড বজ্রটা পড়তে হয় যে প্রধানত যকৃতের কোষ এবং স্বল্প পরিমাণ বৃক্কের কোষ নিউক্লিক অ্যাসিডের পিউরিন ক্ষারক এবং বেস এর বিপাকের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কোন বেসের ফলে, পিউরিন বেস ফলে। যখন আমরা তোমার কি বায়োলজি তোমার ফার্স্ট পেপার আমরা পড়ছিলাম তখন ওখানে জানছিলাম যে তোমার কি পিউরিন একটা দেওয়া আছে, একটা পাইরিমিডিন দেওয়া আছে, ঠিক আছে না। তো ওখানে অতটুকু তোমার বেস করলে হয়ে যাবে। আর এখান থেকে জাস্ট এতটুকু মুখস্থ করবা যে ইউরিক অ্যাসিড উৎপাদন করার জন্য পিউরিন না পাইরিন বা বেস ব্যবহার করা হয়। অবশ্যই কি পিউরিন বেস ব্যবহার করা হয়। পিউরিন বেস দুই প্রকার হতে পারে, একটা অ্যাডোনিন হতে পারে আর একটা তোমার কি গুয়ানিন হতে পারে। অ্যাডোনিনকে তোমার এ দ্বারা প্রকাশ করা হয়, গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে মনে রাখবা যে পিউরিন বেস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডোনিন, একটা তোমার কি গুয়ানিন। অ্যাডোনিনকে তোমার এ দ্বারা প্রকাশ করা হয় এবং তোমার কি তোমার গুয়ানিনকে তোমার কি জি দ্বারা প্রকাশ করা হয়। অ্যাডোনিন এবং গুয়ানিন হাইড্রোলাইটিক ডিএমিনেশন প্রক্রিয়া যথাক্রমে হাইপোজেন্থিন এবং জেন্থিন উৎপাদন করে। এই হাইপোজেন্থিন জারিত হয় ইউরিক অ্যাসিডে পরিণত হয় এবং রক্ত সংবহনের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। জাস্ট এটার যেহেতু নিউ এডিশন বই তোমার অ্যাড করে দিয়েছে, আগের বই দেওয়া নাই, জাস্ট এখান থেকে এতটুকুই তোমার কি করবা, রিডিং দিলে হয়ে যাবে। তারপর কি হারপার ইউরিকোসাইরিয়া পড়তে হবে। এটা আসলে কি রোগ, অর্থাৎ তোমার কি মানে মূত্রের অতিরিক্ত ইউরিক অ্যাসিড। রোগীদের ক্ষেত্রে মূত্রে ইউরিক অ্যাসিড বৃক্ক রেশননালী কিংবা মূত্রথলিতে সঞ্চিত হয় সুই আকৃতির স্ফটিক সৃষ্টি করে, যা বৃক্কের পাথর নামে পরিচিত, অর্থাৎ কি কিডনি স্টোন নামে পরিচিত। দিতে পারে এটা থেকে এতটুকু তোমার কি মনে রাখলে হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। যে তবে বৃক্কর পাথর অন্যান্য পদার্থ জমা হয়ে সৃষ্টি হতে পারে, পড়বো না। ক্রিয়েটিনিন বজ্র, ওটা নিউ এডিশন বই দেওয়া আছে, তোমার পুরাতন বই দেওয়া নেই। তো এখান থেকে কি পড়তে হবে, জাস্ট খালি আমরা এতটুকু জানবো যে ক্রিয়েটিনিন একটি অ্যানহাইড্রাইড জাতীয় জটিল বজ্র পদার্থ, পেশির প্রোটিনের ভাঙ্গনের উৎপন্ন গ্লাইসিন, ওজিনিন এবং মিথিওনিন নামক তিনটি অ্যামাইনো অ্যাসিড ট্রান্সএমিনেশন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে ক্রিয়েটিনিন নামক একটি নন প্রোটিন তোমার কি অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। ক্রিয়েটিনের পর হাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে ক্রিয়েটিনিন রূপান্তরিত হয় এবং রক্ত সংবহনের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। জাস্ট কিছু পড়বো না, জাস্ট সুন্দরভাবে এই পয়েন্টটা রিডিং দিতে হয়ে যাবে, কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো আসে না। তারপর বৃক্কের রক্ত থেকে ক্রিয়েটিনিন পরিচিত হয় মূত্র দেহের সাথে দেহ থেকে বেরিয়ে যায়। রক্তের ক্রিয়েটিনিন মাত্রা দিয়ে বৃক্কের সুস্থতা নির্ণয় করা যায়, তাই রক্তের ক্রিয়েটিনের মাত্রাকে বৃক্কের রোগ নির্দেশক বলা হয় থাকে হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ রক্তের ক্রিয়েটিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে তোমার 0.6 1.2, তোমার এটা হতে পারে মহিলাদের একটা পয়েন্ট দেওয়া আছে, পড়বা না। বৃক্কের মাধ্যমে বিষ অতিরিক্ত ঔষধ হরমোন ইত্যাদি মূত্রের মাধ্যমে বহিষ্কৃত হয়। জাস্ট এই পয়েন্টটা রিডিং দিলে হয়ে যাবে। এগুলো আহামরি ইম্পর্টেন্ট না আসছিল তোমার কোনো ভার্সিটির ক্ষেত্রে, না আসছিল তোমার মেইন পরীক্ষার ক্ষেত্রে, এগুলো আমরা পড়বো না, রিডিং দিয়ে যাবো।
তারপর বজ্র পদার্থ চলে আসলাম, যে বৃক্ষ থেকে অতিরিক্ত বিষ, অতিরিক্ত ওষুধ, হরমোন বহিষ্কৃত হয় বৃক্কের মাধ্যমে, রক্ত থেকে অতিরিক্ত তোমার চিনি এবং অ্যামাইনো অ্যাসিড পরিষ্কৃত তোমার কি অপসারিত হয়। এখান থেকেও কিছু পড়বো না, রিডিং দিলেই হয়ে যাবে। তারপর চলে আসো যে তোমার অসমোলেশন বৃক্কের ভূমিকা পড়তে হবে আমাদের। অসমোলেশন প্রক্রিয়া বলতে জীবন্ত কোষ এবং দেহের অন্তঃস্থ এবং বহির পরিবেশের মধ্যে তোমার অভিস্রবণিক চাপ সমতাকে বোঝায়। জাস্ট এটা আমরা কি দেবো, রিডিং দেবো। বৃক্কের দেহের অভ্যন্তরীণ পরিবেশে স্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের পানি, সোডিয়াম, পটাশিয়াম, লবণ, ক্লোরাইড আয়নের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার প্রক্রিয়া বলা হয় অসমোলেশন প্রক্রিয়া। পড়ব না, জাস্ট রিডিং দিবা। দেহের অন্ত অভিস্রবণ চাপের সমতা বিধান দেহের জন্য অপরিহার্য। এতে তোমার কি মানে দেওয়া করে দেহের তরল খুব ঘন হওয়া হয় না, আবার খুব হালকা হয় না। দেহের মধ্যস্থ তরল পদার্থ ঘনীভূত লবণসমূহ ঘনত্বের উপর অভিস্রবণী প্রক্রিয়া নির্ভর করে। কোষের অভ্যন্তরে তরল পদার্থ এবং কোষের বাইরে যেমন রক্তের প্লাজমা, টিস্যু, রস, লিম্ফ ইত্যাদি তরল পদার্থের গঠন একটি সুনির্দিষ্ট মাত্রা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। জাস্ট এটা আমরা রিডিং দিব, এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে না। তারপর যদি পারো তাহলে এই পয়েন্টটা তোমরা রিডিং দিবা। তারপর এখানে বলছে অসমোলেশন পদ্ধতি বলছে, তাহলে এখান থেকে এতটুকু মনে রাখবা যে ADH এর ফুল ফর্ম কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের ফুল ফর্ম কি, তোমার শর্ট ফর্ম কি, তোমার ADS। তাহলে ADS ফুল ফর্মটা হচ্ছে কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে এখান থেকে এতটুকু সুন্দরভাবে জেনে নিলে হয়ে যাবে। এবং নবম অধ্যায় আমরা পড়বো, যখন আমরা নবম অধ্যায় পড়বো তখন ওখান থেকে আমরা জেনে নিব। জাস্ট এখান থেকে এতটুকু মুস্ত করে তোমার হয়ে যাবে। তারপর চলে আসা যা তার এখান থেকে তোমার কিছু পড়ার দেখা নেই, জাস্ট তুমি নিজ দায়িত্বে সুন্দরভাবে রিডিং দিয়ে দিবা। আমি পড়াইতেছি না, এই জন্য পড়াইতেছি না যে তোমাদের সময় নষ্ট হয়ে যাবে। এই সময়টা আমরা অন্য তোমার কি সাবজেক্টের কাজে লাগাবো। সোডিয়াম আয়নের সমতা রক্ষা, এখান থেকে কিছু পড়বো না, এখান থেকে বেসিক্যালি আসে না, এখান থেকে আমরা রিডিং দিব, ঠিক আছে না। এগুলো পয়েন্ট আসে না, এগুলো পয়েন্ট যদি আসে তাহলে ভার্সিটির ক্ষেত্রে আসে, হ্যাঁ, তোমার ততটা ইম্পর্টেন্ট না। পটাশিয়াম আয়নের সমতা রক্ষা একটু পড়তে হবে, যে পটাশিয়ামের অভাবে পেশি দুর্বলতা এবং ব্যথা দেখা যায়। তাহলে এই পয়েন্টটা তোমার কী করতে হবে, আন্ডারলাইন করে নিতে হবে ভাইয়ের সঙ্গে, ঠিক আছে। যে তোমার হচ্ছে কি পটাশিয়ামের আয়নের অভাবে পেশি দুর্বলতা এবং ব্যথা অনুভূত হয়। তাহলে যদি কোশ্চেন আসে কোন আয়নের প্রভাবে তোমার কি ব্যথা অনুভূত হয়, পটাশিয়াম আয়নের প্রভাবে তোমার কি বেশি দুর্বলতা এবং ব্যথা অনুভূত হতে পারে। এরকম কম বা বেশি উপস্থিতি হৃৎপিণ্ডের বিরূপ প্রভাব সৃষ্টি করে থাকে। স্বাভাবিক অবস্থায় এর ঘনত্ব তোমার বহিঃকোষীয় তরলে 4.2 তোমার কি মিলিমোল পার লিটার হতে পারে। অন্তঃকোষীয় তরলের ক্ষেত্রে তোমার 160 মিলিমোল পার লিটার হতে পারে। জাস্ট এগুলো আমরা কিছু মুখস্থ করবো না, এগুলো জাস্ট এখান এই পয়েন্টটা থেকে তোমার এমসিকিউতে এটা আসতে পারে, তাই এমসিকিউর জন্য এটা সুন্দরভাবে মুখস্থ করবো আমরা, ঠিক আছে। বৃক্ক ভালো রাখার উপায় তুমি সুন্দরভাবে এখানে কি করবা, সুন্দরভাবে তুমি রিডিং দিলেই তুমি এমনিতে বুঝতে পারবা, ঠিক আছে না। অর্থাৎ বৃক্ক কি 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 করলে ভালো থাকবে, কি করলে ভালো থাকবে না আমরা পড়বো না, জাস্ট এগুলা কি করবা তোমরা রিডিং দিয়ে দিবা। তারপর চলে আসলাম যে বৃক্কের তাৎক্ষণিক বিকল এবং লক্ষণ তোমার করণীয় উপবর্ত হবে। যে বয়স বাড়ার সাথে সাথে বৃক্কের কাজকর্মের পরিবর্তন ঘটে, অর্থাৎ সক্ষমতা ধীরে ধীরে তোমার কমে আসে। বলা যায় 70 বছর বয়সে বৃক্ক 50% তোমার কাজ সক্ষম থাকে। তাহলে কত পার্সেন্ট, 100% মধ্যে কত পার্সেন্ট। তোমার যদি কোশ্চেন চলে আসে যে বৃক্ক 50% কাজ সক্ষম থাকে এবং 50% কাজ অক্ষম থাকে কত বছর বয়সে, 70 বছর বয়সে। তার 70 বছর বয়সে কত পার্সেন্ট থাকে, 50% থাকতে পারে। এখান থেকে এতটুকু এমসিকিউর জন্য আমরা কি করবো, মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপর চলে আসা যে তোমার কি রোগ অর্থাৎ রোগ ব্যাধির কারণে বৃক্কের সক্ষমতা কমে যাওয়াকে বলা হয় বৃক্ক বিকল, অর্থাৎ কিডনি ফেলিয়ার বলা হয়। বৃক্কের বিকল্য দুভাবে দেখা দিতে পারে। একটি হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী অর্থাৎ ক্রনিক, আর হচ্ছে কি তাৎক্ষণিক অর্থাৎ কি একুরেট হতে পারে। তাহলে দুই প্রকার হতে পারে। এতটুকু আমরা কি করব, এতটুকু সুন্দরভাবে আমরা এমসিকিউর জন্য আমরা দাগাই নেব যে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে বিকলতা দুই ভাগে হতে পারে। একটা তোমার হচ্ছে দীর্ঘস্থায়ী, আর একটা হচ্ছে কি স্বল্প স্থায়ী। তো দীর্ঘস্থায়ী থেকে তোমার কতটুকু পড়তে হবে, যে এতটুকু পড়তে হবে যে তোমার হচ্ছে কি দীর্ঘস্থায়ী থেকে তোমার কার্যকরী তোমার কয় মাস হতে পারে, 3 মাসের বেশি হতে পারে। একে দীর্ঘ বলা হয়। কেবলমাত্র ডায়ালিসিস অথবা বৃক্ক প্রতিস্থাপন এসব রোগ একমাত্র চিকিৎসা। তাহলে এখান থেকে এই দুটো পয়েন্ট মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করব আমরা যে তোমার হচ্ছে কি মানে তোমার বৃক্কের দীর্ঘ বিকল বা ক্রনিক রেনাল ফেইলার 3 মাস বা তার বেশি সময় পর্যন্ত চলতে থাকে এবং এটার একমাত্র উপায় হচ্ছে ডায়ালাইসিস অথবা বৃক্ক প্রতিস্থাপন করা, ঠিক আছে না, বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাফেরা করা, ঠিক আছে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলে আসলাম যে নেক্সট পয়েন্ট আমরা চলে আসলাম যে বৃক্কের তাৎক্ষণিক বিকল থেকে এতটুকু পড়তে হবে যে 48 ঘন্টার মধ্যে যখন দেহের তোমার হচ্ছে কি বা বৃক্ক দেহের বর্জ্য পদার্থ অপসারণ, পানি সাম্য এবং ইলেকট্রোলাইটিক ভারসাম্য নিয়ন্ত্রণ অক্ষম হয়ে পড়ে, তখন এই অবস্থাকে বলা হয় বৃক্কের তাৎক্ষণিক বিকল বলা হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা কি করবো, আন্ডারলাইন করে নেব যে তোমার কত ঘন্টা পর, 48 ঘন্টা পর, হ্যাঁ। তারপর এখান থেকে মনে রাখবা যে তোমার বৃক্ক দেহের তোমার বজ্র পদার্থ অপসারণে সামান্য পরিমাণ তোমার ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণ
সক্ষম অক্ষম হয়ে পড়ে তখন এই অবস্থাকে কি বলা হয় ভাইয়া পুরা বৃক্কের তোমার কি তাৎক্ষণিক বিকল বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করবো, আর আমরা কিচ্ছু মুখস্থ করবো না, আর কিচ্ছু পড়বো না, জাস্ট এই পার্টটা থেকে সুন্দরভাবে রিডিং দিয়ে তোমার হয়ে যাবে। আমরা কি দেবো, আমরা সুন্দরভাবে রিডিং দিয়ে দেবো। এখানে বলছে যে তোমার কি তোমার বৃক্কের তাৎক্ষণিক বিকলের তোমার কারণ কিছুই পড়বো না, জাস্ট হেডলাইনগুলো এখান থেকে পড়বা যে বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস হলে হতে পারে, ঠিক আছে না। আমি একদম দাগাই দিই যে বৃক্ক তোমার রক্ত প্রবাহ হ্রাস হলে, তারপর ক্ষতিগ্রস্ত বৃক্ক হলে, ঠিক আছে না। তারপর এখানে বলছে কি মূত্র নিঃসরণে তোমাদের বাধাগ্রস্ত হলে, জাস্ট হেডলাইনগুলো আমরা মুখস্থ করবো, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। বৃক্ক তাৎক্ষণিক বিকল তোমার কি বিকলে তাৎক্ষণিক লক্ষণ কি কি লক্ষণ হতে পারে, এগুলো আসলে ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট না। সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে আমরা এই পার্টটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে তুমি যদি রিডিং দাও তাহলে তুমি বুঝতে পারবা যে কি কি হলে বৃক্ক তোমার বিকল লক্ষণ দেখা দিতে পারে। এগুলো আমরা পড়বো না, এগুলো বেসিক্যালি তোমাদের মেইন পরীক্ষাও আসবে না, না আসবে তোমার কি এডমিশনের ক্ষেত্রে, তো আমরা এগুলো স্কিপ করে চলে যাবো, ঠিক আছে না। এগুলো আমরা পড়বো না, এগুলো নিজ দায়িত্বে তোমরা ভাইয়া পুরা কষ্ট করে একটু কি করবা, রিডিং দিয়ে দিবা, ঠিক আছে। এগুলো আসে না। তারপর ডায়ালাইসিস আমরা চলে আসলাম, ডায়ালাইসিস একটু আমাদের পড়তে হবে, যেটা তোমার কি আবার তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তারপর সিকিউর জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না। আর অপরদিকে তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যতটুকু লাগে ততটুকু আমি দেখা দিচ্ছি। এখানে কি বলছে, ডায়ালাইসিস একটি কৃত্রিম প্রক্রিয়া। তাহলে যদি তোমার মেডিকেল যদি কখনো কোশ্চেন আসে বা তোমাদের মেইন পরীক্ষা যদি কোশ্চেন আসে, ডায়ালাইসিস কোন ধরনের প্রক্রিয়া, কৃত্রিম না রাসায়নিক প্রক্রিয়া, এটা এক ধরনের কৃত্রিম প্রক্রিয়া হবে, যার মাধ্যমে বৃক্ক স্বাভাবিকভাবে কাজ না করলে রক্তের জমে যাওয়া বর্জ্য পদার্থ কোনগুলো হতে পারে, যেমন ইউরিয়া হতে পারে, ক্রিয়েটিন হতে পারে এবং পটাশিয়াম হতে পারে, মুখস্থ করবো। ও অপ্রয়োজনীয় পানি অপসারণ করা দেহে, অর্থাৎ রক্ত রেচন বজ্র বৃদ্ধি পাওয়াকে বলা হয় তোমার কি অ্যাজোটোমিয়া বলা হয়। তাহলে এখান থেকে তোমার এই টার্মটা মুখস্থ করতে হবে মেডিকেলের জন্য, যে তোমার কি মানে অ্যাজোটোমিয়া কাকে বলে, টিমিয়া কাকে বলে, যে রক্তের রেচন বজ্র বৃদ্ধি পাওয়াকে বলা হয় অ্যাজোটোমিয়া। তাহলে এটা আমরা কি করবো, টিনটিএম করে রাখবো, টনটা মুখস্থ করবো। আর এই অবস্থায় তোমার মানুষ দেহে যে অসুস্থতা অনুভব করে তাকে বলা হয় ইউরোমিয়া বলা হয়। তাহলে এই টার্মগুলো মুখস্থ করবা, যে তোমার কি অ্যাজোটিমিয়া, ইউরোমিয়া এগুলো আসলে কি, এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে না। তারপর তোমার ডায়ালাইসিস হচ্ছে দুই প্রকার, এটা পড়তে হবে, যে তোমার একটা হচ্ছে হিমি ডায়ালাইসিস আর হচ্ছে পেরিটোনিয়াম ডায়ালাইসিস। তাহলে এই পার্টটা আমরা কি করবো, সুন্দরভাবে এখান থেকে এতটুকু মুখস্থ রাখবা যে ডায়ালাইসিস এক ধরনের কৃত্রিম প্রক্রিয়া। তারপর বর্জ্য পদার্থগুলো হতে পারে ইউরিয়া, ক্রিয়েটিন এবং পটাশিয়াম হতে পারে, এবং তোমার কি তোমার রক্তের রেচন বজ্র বৃদ্ধি পাওয়াকে বলা হয় অ্যাজোটেমিয়া বলা হয়। এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো, ঠিক আছে না। তারপর হচ্ছে তোমার কি তোমার অসুস্থ হওয়াকে বলা হয় ইউরোমিয়া বলা হয়। ডায়ালিসিস হচ্ছে দুই প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে তোমার হিমোডায়ালিসিস, একটা হচ্ছে পেরিটোনিয়াম ডায়ালিসিস, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা কি সুন্দরভাবে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াম ডায়ালাইসিস সম্পর্কে আমরা কি করব, সুন্দরভাবে আলোচনা করব, যে হিমোডায়ালাইসিসটা আসলে কি। রিডিং পড়বো, সুন্দরভাবে তোমরা ভাইয়ের সঙ্গে পড়ে নাও, ঠিক আছে, বা তোমার ক্লাসটা সুন্দরভাবে শোনো, তাহলে হয়ে যাবে। যে এই প্রক্রিয়ার শুরুতে কিছু যন্ত্রপাতি, দ্রব্য এবং টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ক বা ডায়ালাইসিস তোমার থেকে প্রস্তুত করা হয়। কৃত্রিম বৃক্ক আসল বৃক্কের মতো একই নীতি অনুসরণ করে কাজ করে। সংক্ষেপে বলতে গেলে রক্তকে পাম্প করে শরীর থেকে বের করে এবং বজ্র পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিচিত করে, যেভাবে আবার দেহের ফেরত পাঠানো হয় তাকে বলা হয় হিমোডায়ালিসিস বলা হয়। জাস্ট রিডিং দিব, রোগীর দেহে একটি ধমনির ভিতরে ফাঁপা তোমার কি নলাকার সুচ ঢোকানো হয়, এর নাম হচ্ছে ক্যাথেটার। তাহলে তোমার এই যে তোমার হিমোডায়ালিসিস করার ক্ষেত্রে তোমার ক্যাথেটার ব্যবহার করা হয়। এখান থেকে এতটুকুই আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না। এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর চলে আসলাম যে তোমার কি এটি পিছনের দিকে একটি নমনীয় টিউবের সাথে লাগানো থাকে। টিউবটি তোমার কি প্রথমে কিডনির মেশিনের সঙ্গে যুক্ত হয় এবং পরে একটি শিরার মধ্যে যুক্ত হতে পারে। তাহলে এই যে শিরার মাধ্যমে যুক্ত করা হয়, অর্থাৎ বাহুর নিম্ন প্রান্ত বা পায়ের ক্যাথোড লাগানো হয়, যাদের ঘন ঘন ডায়ালাইসিস হয় তাদের ক্ষেত্রে একটি ছোট টিউব সহ ক্যাথোডটি স্থিরভাবে লাগানো হয় থাকে। এই যে তোমার এই যে ফুল প্রক্রিয়াটা হচ্ছে তোমার এইটা সুন্দরভাবে দেখলে হয়ে যাবে। তারপর পাম্পের সাহায্যে সযত্নে ধমনী থেকে রক্ত বের করে শিরার দিকে চালনা করা হয়। রক্তের হেপারিন মেশানো হয় যাতে তোমার রক্ত জমাট না বাড়তে পারে। তাহলে হেপারিন মেশানো হয় কিসের কারণে, রক্ত জমাট না বাঁধার কারণের জন্য আমরা কি করতে পারি, তোমার রক্ত না জমার জন্য না বাড়তে পারে সেজন্য আমরা কি করতে পারি, হেপারিন সেখানে মিশানো হয় বা আমাদের রক্তে হেপারিন থাকতে পারে, ঠিক আছে। রক্ত ধীরে ধীরে কিডনি মেশিনের ডায়ালাইসিস দ্রবণ বা ডায়ালাইসেট সাহিত্য টিউবের ভিতরে দিয়ে সংবহিত হয়। টিউবগুলো কৃত্রিম আংশিক ভেদ্য ঝিল্লি নির্মিত, যা ব্যাপন প্রক্রিয়া অতি ক্ষুদ্র অনুপম পানিতে ব্যবহৃত হওয়ায় সুযোগ দেয়। রক্তকণিকা ও প্রোটিন অণু বড় হওয়ায় ব্যবহৃত হতে পারে না। জাস্ট আমরা রিডিং দেব, রক্ত এবং ডায়ালাইসিস তোমার এর মাধ্যমে সমতা না আসা পর্যন্ত তোমার কি বিনিময় অব্যাহত থাকে। রক্তের অবাঞ্ছিত বস্তু বিশেষ করে ইউরিয়া
অতিরিক্ত সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি অপসারণ হয় এবং তোমার প্রয়োজনীয় বস্তু থেকে চলে আসে এবং প্রতি সপ্তাহে রোগীকে 2 বার তোমার কি তোমার হিমোডায়ালিসিসের সম্মুখীন হতে হয়। তাহলে কয়বার? 2 বার। সেটা তোমার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয় ঘন্টা সময় লাগে? 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এগুলো তোমার কি মেইন পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে না? এগুলো তোমার মেইনলি এমসিকিউর জন্য আসতে পারে যে তোমার কি হিমোডায়ালিসিস তোমার কত মানে প্রতি সপ্তাহে কয়বার করা হয়? 2 বার করা হয় এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগে? 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। আর এখান থেকে ডায়ালাইসিসের উপাদানগুলো আমরা কিচ্ছু পড়বো না, আমরা রিডিং দিব, ঠিক আছে না? এগুলো না আসবে না, এগুলো পড়বো না, ঠিক আছে? তারপর সতর্কতা তুমি নিজে রিডিং দিয়ে দিবা। তাহলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস থেকে তুমি এতটুকু মুক্ত করবে। আমি পড়াই দিচ্ছি যে তোমার কৃত্রিম ঝিল্লিতে পরিবর্তে দেহের অবস্থিত পেরিটোনিয়াম ঝিল্লি কে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করে বৃক্কের ডায়ালাইসিস প্রক্রিয়াকে বলা হয় পেরিটোনিয়াম ডায়ালাইসিস। আমরা পড়বো না। এই প্রক্রিয়ার শুরুতে রোগীর উপর প্রাচীর একটি ছোট সেরা ছিদ্র করে তার ভিতর দিয়ে সরু প্লাস্টিক টিউব উদরীয় গহ্বরে প্রবেশ করানো হয় এবং স্থিরভাবে রেখে দেওয়া হয়। অর্থাৎ উদরীয় গহ্বরের প্রাচীরকে পেরিটোনিয়াম যা আংশিক ভেদ্য এবং কি ডায়ালাইসিস ঝিল্লিতে কাজ করে থাকে। এটা হচ্ছে তোমার এই পুরা প্রক্রিয়াটা হচ্ছে তোমার কি তোমার হিমোডায়ালাইসিস, এক ধরনের পেরিটোনিয়াম ডায়ালাইসিস একটা তোমার কি প্রক্রিয়া। জাস্ট তুমি সুন্দরভাবে এখানে দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে? তারপর তোমার কি দিনে কয়বার প্রতিস্থাপন করতে হয়? তোমার কি 3 থেকে 4 বার ডায়ালাইসিস সেট প্রতিস্থাপন করতে হয়। তাহলে এখান থেকে এমসিকিউর জন্য এখান থেকে সুন্দরভাবে কি করবা? মনে রাখবা যে কয়বার হতে পারে তোমার সেই পেরিটোনিয়াম ডায়ালাইসিস ক্ষেত্রে দিনে তোমার কি 3 থেকে 4 বার ডায়ালাইসিস সেট প্রতিস্থাপন করতে হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু টনটন মুখস্থ করবো। তারপর চলে আসি যে বলছে বৃক্কের প্রতিস্থাপন। আমরা পড়বো যে বৃক্ক নষ্ট হয়ে গেলে তোমার ভালো একটা বৃক্ক ওই তোমার অসুস্থ ব্যক্তির বৃক্ক প্রতিস্থাপন কিভাবে করতে হয়? কিডনি ট্রান্সপ্ল্যান্ট বলা হয় যাকে, ঠিক আছে না? বিকলে দীর্ঘকালীন সমাধানে রোগীর দেহে বিভিন্ন ব্যক্তির সুস্থ ও সঠিক বৃক্ক প্রতিস্থাপনকে বলা হয় বৃক্ক প্রতিস্থাপন। রিডিং দেবো আমরা। অর্থাৎ বিকলের চিকিৎসা ডায়ালাইসিস পদ্ধতি সাময়িক সমাধান হতে পারে। প্রাথমিক পর্যায়ে ব্যয় সাপেক্ষ মনে হলেও দীর্ঘকালীন হিসাবে বৃক্ক প্রতিস্থাপন ভালো পদক্ষেপ বলে বিবেচনা করা হয়। স্থায়ীভাবে তোমার নষ্ট হলে বৃক্ক হিসাবে একটি সুস্থ বৃক্ক প্রতিস্থাপন স্থায়ী সমাধান হতে পারে। জাস্ট আমরা এই পার্টটা সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো ভাইয়ের সঙ্গে, ঠিক আছে? তারপর এগুলো আমরা কিছুই পড়বো না, এগুলো রিডিং দিলে তোমার হয়ে যাবে। অর্থাৎ তোমার কি এই যে তোমার মানে বৃক্ক এটা একটা তোমার কি একটা ভালো বৃক্ক, একটা খারাপ বৃক্ক যে বৃক্কটা চলে না তার পাশে তোমার কি একটা তোমার নতুন একটা বৃক্ক প্রতিস্থাপন করা হয়, একে বলা হয় বৃক্ক প্রতিস্থাপন প্রক্রিয়া বলা হয়। বৃক্ক প্রতিস্থাপনে অবশ্যই করণীয়টা কি? অর্থাৎ এই বৃক্কটা তোমার কি 48 ঘন্টার মধ্যে তোমার রোগীর দেহে স্থাপন করতে হবে। তাহলে কত ঘন্টা পর? 48 ঘন্টা পর। দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার 16 থেকে 17 সালে আসছে, তাহলে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর বলছে বৃক্ক প্রতিস্থাপনের পরবর্তী যত্ন কেমন নিতে হবে? তুমি রিডিং দিবা, রিডিং দিলে হয়ে যাবে। হরমোনের ক্রিয়া কী হতে পারে আমরা কিছু এখান থেকে পড়বো না, ঠিক আছে? তারপর আমরা নেক্সট পেজে চলে যাবো যে মূত্রের ঘনত্ব তোমার কি নিয়ন্ত্রণ, এটা আমাদের পড়তে হবে। কতটুকু পড়তে হবে? ভাইয়া দেখা দিচ্ছে যে আহারের সঙ্গে পানি গ্রহণ এবং ঘাম মলমূত্র ত্যাগ ইত্যাদির মাধ্যমে পানি ত্যাগ প্রক্রিয়ার মাধ্যমে দেহে ও রক্তের দ্রব্য এর স্থির অবস্থা নিয়ন্ত্রণ করে। এই প্রক্রিয়াটি সুনির্দিষ্টভাবে প্রভাব ফেলে অ্যান্টিডায়োটিক হরমোন। তাহলে আমরা জানলাম যে এডিএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোন, ঠিক আছে না? বিপুল পরিমাণ কম ঘন মূত্র উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় ডাইউরোসিস বলা হয়। এটা আমরা এমনিতে টার্মটা মনে রাখবো। এর বিপরীত প্রক্রিয়াটি স্বভাবতই তোমার ডাইউরোসিস হতে পারে। এটাও আমরা টার্মটা একটু মুখস্থ করবো, এমনিতে তোমরা রিডিং করবা। এডিএস অর্থাৎ অ্যান্টিডায়োটিক হরমোন কার্যগতভাবে অ্যান্টিডায়োটিক, অতএব বেশি ঘনমূত্র উৎপাদনে ভূমিকা পালন করে। অ্যান্টিডায়োটিক হরমোন একটি পেপটাইড হরমোন। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে উৎপাদন হয় এটিপি তোমার অ্যান্টিডায়োটিক হরমোন পিটুইটারি গ্রন্থিতে পশ্চাৎখণ্ডে প্রবেশ করে। তাহলে অ্যান্টিডায়োটিক হরমোন কোথায় উৎপাদন হতে পারে? মস্তিষ্কের হাইপোথ্যালামাসে উৎপাদন হতে পারে। তাহলে এই পয়েন্ট আমরা সুন্দরভাবে মুখস্থ করবো। তারপরে রক্তের পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অবস্থিত অসমো রিসেপ্টর কোষগুলো উত্তেজিত হয় এবং এডিএস উৎপাদন করে। নিউরনের অজ্ঞান বেয়ে তোমার অ্যান্টিডায়োটিক হরমোন পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে প্রবেশ করে এবং রক্তের সাথে ক্ষরিত হয়। ক্ষরিত হরমোন বৃক্কসহ দেহের সব অংশ বাহিত হতে পারে। জাস্ট যতটুকু দেখা দিচ্ছে ততটুকু পড়বা, আর কিছু পড়তে হবে না। আর বাকিটা রিডিং দিলে তোমার হয়ে যাবে। এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে তোমার এডিএস হরমোন অর্থাৎ অ্যান্টিডায়োটিক হরমোন তোমার মস্তিষ্কে কোথায় তোমার তোমার নিয়ন্ত্রণ করে থাকে? মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে নিয়ন্ত্রণ করতে পারে। আর বাকিটা যদি পারো বাকিটা নিজ দায়িত্বে কি করবা ভাইয়া, পুরা নিজ দায়িত্বে সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। এগুলা পড়ার জিনিস না, তো আমরা পড়বো না, একবার রিডিং দিলেই কনসেপ্টটা বুঝলে হয়ে যাবে। তারপর রক্তের তোমার কি সোডিয়াম তোমার মাত্রা নিয়ন্ত্রণ, এটা তোমার পড়তে হবে যে রক্তের তোমার কি অর্থাৎ রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে কি অ্যালডোস্টেরন হরমোন। তাহলে এটা তোমার দেখো, এটা তোমার এই অ্যালডোস্টেরন তোমার হচ্ছে কি
নামটায় তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 18 থেকে 19 সালে আসছিল, ডেন্টাল 21-22 আসছিল এবং 20-21 আসছিল। তো এটা তোমার একদম তোমার মাস্ট মুখস্থ করতেই হবে, এটা তোমার মাস্ট মুখস্থ তোমার করতেই হবে, ঠিক আছে না? এটা মাস্ট মুখস্থ করবা। তুমি তোমার নাম ভুলে যাও কিন্তু এটা ভোলা যাবে না যে তোমার এই যে তোমার রক্তের প্লাজমা সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ত ভূমিকা পালন করে সেই হরমোনটার নাম কি? অ্যালডোস্টেরন হরমোন। এটা আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না? তারপর আমরা স্কিপ করবো, এগুলো পেজ আমরা পড়বো না, এগুলা রিডিং দিলেই তোমার কি সুন্দরভাবে হয়ে যাবে। তো এগুলো আমরা কি দেবো? সুন্দরভাবে তোমার ভাইয়া পুরা রিডিং দিয়ে দিবা, ঠিক আছে? তো তারপর রক্তের পিএস নিয়ন্ত্রণ, রক্তের প্লাজমার পিএসটা এতটুকু মুখস্থ করবা। রক্তের প্লাজমার পিএস হচ্ছে তোমার 7.4 হতে পারে, এটা আমরা মুখস্থ করবো এমসিকিউর জন্য, ঠিক আছে না? এমসিকিউর জন্য আমরা মুখস্থ করবো, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে মুখস্থ করে নেবো। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, অর্থাৎ ব্যবহারিকটা তুমি যদি চাও তাহলে এমনিতে তুমি কি করতে পারো, এমনিতে তুমি আমি নাইস টু লিখে দিচ্ছি, নাইস টু নো, তুমি এমনিতে জানতে পারো, পড়ার জন্য জানতে পারো, ঠিক আছে না? তারপর আমরা তোমার কি অধ্যায়টা আমরা সুন্দরভাবে শেষ করে দিলাম ভাইয়ের সঙ্গে। আর এই যে সারসংক্ষেপ অবশ্যই তুমি কি মাস্ট রিভিশন দিবা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই রিভিশন দিতে হবে। আর তোমার কি যখন তুমি মেইন পরীক্ষা দিবা, এসএসসি তোমার মেইন পরীক্ষা দিবা এইচএসসি, তখন তোমার ফুল চ্যাপ্টার রিভিশন দেওয়া তো সময় থাকবে না, তখন এই তোমার এই টপিকগুলো সুন্দরভাবে তোমার এই টপিকগুলো সুন্দরভাবে তুমি রিভিশন দিলে তোমার একটা আইডিয়া চলে আসবে যে আসলে আমি অধ্যায়ের ভিতরে কী পড়ছিলাম, তখন তোমার মনেও পড়বে। তো এই পয়েন্টগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউর জন্য হোক, শর্ট কোশ্চেনের জন্য হোক, তো পারসিকির জন্য হোক, অনেক ইম্পর্টেন্ট। তো এই পয়েন্টগুলো সুন্দরভাবে আমি কী করবো, শেষ করে দেবো এবং রিডিং পড়ে নেবো, ঠিক আছে? তো ওভারঅল তোমাদের অনেক ধন্যবাদ ভাইয়ের সঙ্গে এই অধ্যায়ের জার্নিটা শেষ করে দেওয়ার জন্য। তো ভাইয়াও তোমাদের প্রতি অনেক আশাবাদী, তোমরা ভালো জায়গায় যাবা, ঠিক আছে না? তো সুন্দরভাবে পড়াশোনা করো এবং নিজের প্রতি একটু যত্নশীল হও, পরিবারের প্রতি একটু যত্নশীল হও, বাবা মাকে কখনো খারাপ ব্যবহার করিও না এবং বাবা মার তোমাকে অনেক ভালোবাসো এবং বাবা মার কথা যথেষ্ট পরিমাণে সম্মান সহিত আমরা মেনে চলবো, ঠিক আছে? এবং সুন্দরভাবে আমরা পড়ার দিক দিয়ে বিবেচনা করে, হ্যাঁ, তো পড়ার দিকটা সুন্দরভাবে সামলাই নেব এবং অতি তাড়াতাড়ি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া যদি সুস্থ থাকে তাহলে সুন্দরভাবে আমি শেষ করে দেবো, তোমাদের এখানে কোনো পেন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে পড়াশোনা করব, কোনো টাইম ওয়েস্ট করব না। এবং আরেকটা পয়েন্ট বলতেছি যে ফোন থেকে আমরা সবসময় কি থাকবো? দূরে থাকবো, কেননা ফোনটাই পড়ালেখা নষ্ট করার একটা মূল কারণ। তো আমরা ফোন চালাবো না, যত সম্ভব আমার ক্লাসটা সুন্দরভাবে করবা এবং এক্সাম দিবা, তারপর ফোন তুমি ইউজ করবা না। এখান থেকে এতটুকুই গাইডলাইন থাকলো। তো অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া, হ্যাঁ, নতুন একটা তোমার সেই বায়োলজি তোমার সেকেন্ড পেপারে নতুন একটা অধ্যায় অতি শীঘ্রই নিয়ে আসতেছে সিলেবাস শেষ করে দেওয়ার জন্য। তো ওভারঅল আমরা সুন্দরভাবে পড়াশোনা করবো এবং ভাইয়ের জন্য অনেক দোয়া করবো যেন ভাইয়া সুস্থ থাকতে পারে এবং তোমাদের সিলেবাসটা অতি শীঘ্রই শেষ করে দিতে পারবে, ঠিক আছে? তো ওভারঅল আমরা আজকে এতটুকুই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।